নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলকেই স্বাগত হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, গতকালকে উত্তর আয়ারল্যান্ডের বেলফাস্টে এক ভয়াবহ ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এটা আপনারা হয়তো সোশ্যাল মিডিয়া বা পত্রপত্রিকার মাধ্যমে দেখেছেন। ভিকটিমের নাম হলো স্টিফেন ওগিলভি। ওনার বয়স 40 বছর বয়স। তো হামলাটি এতটাই নৃশংস ছিল যে তার বাম চোখ চিরতরে হারিয়ে গেছে। তারপরে তার মুখ, গাড় এবং শরীরের বিভিন্ন জায়গায় গুরুতরভাবে ছুরিকাঘাত করা হয়েছে এবং কিছু কিছু সংবাদ মাধ্যমে এটাকে অ্যাটেম্পটেড বিহেডিং বা শিরচ্ছেদের চেষ্টার ঘটনা হিসাবে বর্ণনা করা হয়েছে। তো যিনি অভিযুক্ত এই ঘটনায়, তিনি 30 বছর বয়সী সুদানি মুসলিম নাগরিক হাদি আল-ওদিদ। তিনি আফ্রিকা থেকে ইউরোপ হয়ে আয়ারল্যান্ডে এসেছিলেন এবং পরে উত্তর আয়ারল্যান্ডে আশ্রয় প্রার্থী হিসাবে থাকার অনুমতি পান। দিস ইজ হাউ নর্মালি দে কাম, দে সিক অ্যাসাইলাম এবং তারপরে তাদেরকে থাকার অনুমতি দেয়। এবং এইভাবেই আমরা দেখছি যে ব্রিটেন কিন্তু শেষের পথে, বা ইউরোপেও এরকম অবস্থা চারিদিকে দেখা যাচ্ছে। তো এইখানেই ক্ষোভের শুরু, যে মানুষ প্রশ্ন করতেছে যে একটা দেশ যদি মানবিক কারণে কাউকে আশ্রয় দেয়, তাহলে সেই ব্যক্তির কি সে দেশের আইন, সংস্কৃতি এবং সামাজিক মূল্যবোধকে সম্মান করার কোনো দায়িত্ব নেই? তো অবশ্যই আমরা যারা আইন মান্যকারী ব্যক্তি, সেন্সিবল পিপল, তারা মনে করি অবশ্যই আছে। কিন্তু বাস্তবতা সেটা হলো অনেক অভিবাসী সেটা করে না। তারা ভালোটা রেখে আসে, খারাপটা নিয়ে আসে এবং এইখানকার ভালোটা গ্রহণ না করে খারাপটা গ্রহণ করেন। এটা ভুরি আমরা দেখেছি। তবে আবার অধিকাংশই দেখা যায় যে তারা কাজ করে, তারা কর দেয়, তারা পরিবার পরিজন করে, তারা সমাজের একটা অংশ হওয়ার চেষ্টা করে। কিন্তু ওই যে বললাম যে অল্প কিছু মানুষের কর্মকাণ্ড পুরা সিস্টেমটাকেই প্রশ্নবিদ্ধ করে, পুরা সিস্টেমের ওপর আস্থা নষ্ট করে দেয়। যে এই যে ইমিগ্রেশন সিস্টেম, মানুষ এখানে আসা, তাদেরকে সেটেলমেন্টের সুযোগ দেওয়া, এইটা কি আমাদের দেশের জন্য কোনো কাজে লাগতেছে? এই প্রশ্নগুলি কিন্তু মানুষ করতেছে। তো এইখানে একটা খুবই অস্বস্তিকর কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় আমি মনে করি যে আলোচনা করা প্রয়োজন। তো অভিযোগ অনুযায়ী এই হামলার সময় যে ব্যক্তিটি, সুদানিয়ান মুসলিম ব্যক্তিটি, আল্লাহু আকবর বলে স্লোগান দিয়েছে। তো আমি এইখানে একটা বিষয় পরিষ্কার করে বলতে চাই যে আমি জানি না এই হামলার পিছনে ধর্মীয় কোনো উদ্দেশ্য ছিল কিনা, আমি জানি না এটা সন্ত্রাসবাদ ছিল কিনা, এবং সেটা আদালত এবং তদন্তকারীদের সিদ্ধান্তের বিষয়। আই ক্যানট জাম্প টু কনক্লুশন। কিন্তু সাধারণ মানুষ যেই প্রশ্নটা করবে, এবং সেই প্রশ্নটা করাটাই স্বাভাবিক বলে আমি মনে করি, যে শুধুই একজন মানসিক ভারসাম্যহীন মানুষের কাজ যদি এটা হয়, তাহলে সে কেন একটা নির্দিষ্ট ধর্মীয় স্লোগান ব্যবহার করে? একজন উন্মাদ মানুষ যে কোনো কিছু বলতে পারে, সেটা সত্য। তার তো সেই আল্লাহু আকবর বা অন্য কিছু বা কিছু না বলাও, অন্য কিছু বলা, একটা উন্মাদ তো যা কিছু বলতে পারে। কিন্তু দেখা যাচ্ছে যে অনেক জায়গায় আমরা দেখি যে এই যে অ্যাটেম্পটেড বিহেডিং বা ছুরিকাঘাত, ইউরোপ জুড়ে বিভিন্ন সময় আমরা দেখে আসছি ছুরিকাঘাতের ঘটনা ঘটে এবং বয়ান একটাই, আল্লাহু আকবর বলে তারা ছুরিকাঘাত করে। এটা কিন্তু দেখা যায়। এবং এই যে বিশ্বের বিভিন্ন জায়গাতেও, শুধু ইউরোপ না, অন্যান্য জায়গায়ও আমরা এই একই রকমের টেন্ডেন্সি লক্ষ্য করছি। ফ্রান্সে আপনারা দেখেছেন যে শিক্ষক স্যামুয়েল পাতিত, তাকে যখন ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে, তিনি তার ক্লাসরুমে হজরত মোহাম্মদের কার্টুন দেখিয়েছিলেন এবং সেই ক্লাসরুমে ছাত্রদেরকে বলেছিলেন যে
এইটা ঐতিহাসিক কারণে, যেহেতু হজরত মুহাম্মদ একজন ঐতিহাসিক ব্যক্তি, সুতরাং আমি শিক্ষক হিসাবে ইতিহাস সম্পর্কে তোমাদের জানানোর প্রয়োজন আছে। তো যারা মনে করো যে হজরত মুহাম্মদের ছবি দেখানো উচিত না, কার্টুন দেখানো উচিত না, বা তোমরা মনে করো গুনাহ, তোমরা ক্লাস থেকে বেরিয়ে যেতে পারো, তোমাদের কোনো পয়েন্ট কাটা যাবে না, তোমাদের কোনো ক্ষতি হবে না। বাট যারা জানতে চায়, ইতিহাস বুঝতে চায়, আমি তাদের জন্য আমার এটা দায়িত্ব একজন শিক্ষক হিসাবে। তো যাই হোক, সেই ক্লাসেরই 2 জন 15 বছরের মুসলিম ছাত্র সেই স্যামুয়েল পেটিকে ছুরিকাঘাতে রাস্তায় হত্যা করেছিল, এবং সেই একই স্লোগান আমরা দেখেছি। আইএস যেটা আইসিস, সেই জঙ্গিরা তারা মানুষ খুন করেছে সেই একই বয়ান দিয়ে। ইরাক এবং সিরিয়ার জঙ্গি সংগঠনগুলোর বর্বরতা আমরা একই কায়দায় দেখেছি। তারপরে 7ই অক্টোবর ইসরায়েলে যেই মিউজিক ফেস্টিভ্যালে হামাসের যেই ভিডিওগুলো যদি আপনারা দেখেন, সেই একই স্লোগান। তো এইসব ক্ষেত্রে আমরা দেখতেছি যে এই একটা স্লোগান ইজ এ কমন ডিনোমিনেটর। এবং এই বেলফাস্টে যেই ঘটনা ঘটেছে সেইখানেও একই স্লোগান। তখন মানুষ প্রশ্ন করতেই পারে যে এটা কি নিছক একটা কাকতালীয় বিষয়। তো এই প্রশ্ন যদি করে, আপনারা বলবেন যে এই যে আপনি শুরু করে দিয়েছেন ইসলাম বিদ্বেষ, ইসলামোফোবিয়া। বাট আমি তো বলবো যে দিস ইজ নট এ ফোবিয়া, দিস ইজ এ রিয়াল ফ্যাক্ট অ্যান্ড উই হ্যাভ টু আস্ক কোশ্চেন্স। এই প্রশ্ন করাটা বিদ্বেষ না, ইসলাম বিদ্বেষ না, প্রশ্ন করাটা না, ইসলামোফোবিয়া না। আমাকে যদি আমি এটাকে ট্রিভিয়ালাইজ করতে চাই না। যখন একটা রাস্তা দিয়ে যখন দেখি যে এইখানে, আমরা ছোটোবেলায়ও দেখছি যে এইখানে সাবধানে যাই, সেইখানে কিন্তু ডাকাতের উৎপাত আছে, এটা তখন আপনি সাবধানতা অবলম্বন করবেন, আপনাকে কিন্তু ইররেশনাল এটা এই ভয়টা না। সুতরাং এই যে আমরা যদি এই প্রশ্নটা করি যে হোয়াট ইজ দি কানেকশন, যে যখনই এই ঘটনা ঘটে, সেটা সেন্ট পারসন হোক বা ইনসেন্ট পারসন হোক, পাগল, উন্মাদ বা সুস্থ মানুষ যদি এই স্লোগান দিয়ে একটা ঘটনা ঘটায়, এটা কি যুক্ত? আমরা কি অন্য কোনো এই ধর্মভুক্ত মানুষ যখন এই ধরনের খুন খারাপই কিন্তু সবাই করে, মুসলিমরা করে, হিন্দুরা করে, খ্রিস্টানরা করে, বৌদ্ধরা করে, টুকটাক যারা ক্রিমিনাল তাদের ক্রিমিনাল বিহেভিয়ার আমরা দেখবই, ক্রিমিনাল সব ধর্মেই আছে। কিন্তু অন্য কোনো ক্রিমিনালরা কি এই স্লোগান দিয়ে তারা তাদের এই ক্রিমিনাল কাজগুলা করে? আমরা কিন্তু সেরকম দেখি না। তো সুতরাং এইখানে এই প্রশ্নগুলি আসতেই পারে যে এটা কি কাকতালীয় যে এই স্লোগান দিয়ে পর্যপরি একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে? কারণ আমরা যদি প্রশ্ন না করি তাহলে এই সমস্যার সমাধান কখনোই সম্ভব হবে না। আপনি যদি রাগ ডাক করে যান তাহলে তারা আরও যে পিপল ডোন্ট ওয়ান্ট টু টক অ্যাবাউট আস, হ্যাঁ আমি যাই করি, মানে এইটা এক ধরনের ইনসেন্টিভ হিসাবে কাজ করবে বলে আমি মনে করি। যাই হোক, তো আমরা কিন্তু দেখি না কাউকে যীশু খ্রিস্টের নামে, বা আমরা কিন্তু দেখি না ভগবান শ্রীকৃষ্ণের নামে স্লোগান দিয়ে কারো শরীর থেকে মাথা আলাদা করে ফেলছে। তো একই সাথে আরেকটা বিষয় আমরা দেখতে পাচ্ছি যে এই কয়েকজন উগ্রপন্থীর জন্য কোটি কোটি মুসলমান কিন্তু ভুক্তভোগী, দোষারোপের শিকার হচ্ছে। তো যদিও এটা ঠিক না, কিন্তু মানুষ সেই প্রশ্নগুলি মানে তাদের উপরও শেড ছুড়ে দিচ্ছে, তাদেরকে অবিশ্বাস করতেছে। তো যদিও আমরা জানি যে অধিকাংশ মুসলমান এরকম সহিংস কাজে বা কর্মকাণ্ডে জড়িত না, তারা শান্তিতে থাকতে চায়, কিন্তু এই ধর্মটাকেই কি একটা শ্রেণী হাইজ্যাক করে ফেলছে না? মানে এমন তো মনে হচ্ছে। আমরা যত আজগবি কাজ দেখি, একটা উগ্রপন্থা যাদের মধ্যে দেখি, তারা কিন্তু খুবই মাইনরিটি, কিন্তু তারা ভোকাল, খুবই ভোকাল। সেইখানে মানে যেই মেজরিটি যেই ভয়েস, সেইখানে এদের মাইনরিটির কাছে টিকতে পারে না। তো জিনিসটা এইরকমই, কিন্তু এবং মেজরিটি এই মাইনরিটির বিরুদ্ধে হয়তো দাঁড়ানোরও সাহস পায় না। তো যাই হোক, দিন শেষে যখন এই রকম স্লোগান দিয়ে একটা কিছু হয়, মানে উগ্রবাদীরা কি চায় আমি জানি না, কিন্তু মানুষের মনে সন্দেহের উদ্রেক হয়, মানুষ তাদেরকে সন্দেহের চোখে দেখে, তাদের প্রতি অবিশ্বাস বাড়ে। অর্থাৎ উগ্রবাদীরা নিজেরাই নিজেদের সম্প্রদায়ের সবচাইতে বেশি ক্ষতি করতেছে। আমরা দেখছি বছরের পর বছর ধরে এরকম ঘটনা ঘটছে,
এবং মানুষ দেখা যাচ্ছে রাষ্ট্র এবং প্রশাসনের ওপরও আস্থা হারিয়ে ফেলতেছে। অনেক সাধারণ মানুষ মনে করে যে রাজনৈতিক শ্রেণী, সরকার, মূলধারার মিডিয়ার একটি অংশ এই সব জিনিস নিয়ে সৎভাবে আলোচনা করতে চায় না। তারা তথ্য গোপন করতে চায়, তারা নাম বলবে না, তারা বলবে না কেন ঘটেছে, কী কারণে ঘটেছে, কে ঘটিয়েছে, এই উদ্দেশ্য নিয়ে কোনো বিশ্লেষণ করা হবে না। তারপরে বলবে না যে যদি জঙ্গি ঘটনা হয়ে থাকে এইটা নিয়ে নানান গড়িমসি, যখন এটা পাবলিক নিউজ স্ফিয়ার থেকে চলে যায় তারপরে তারা ছোট্ট করে বলে যে এটা জঙ্গিবাদী হামলা, উগ্রবাদী হামলা। মানে এইগুলি করতে করতে এই যে জনসাধারণের মনে একটা ধারণা বদ্ধমূল হচ্ছে যে সত্যকে আড়াল করা হচ্ছে। আর যখন মানুষ মনে করে যে তো সত্য গোপন করা হচ্ছে, তখন মানুষের মনে কিন্তু ক্ষোভ বাড়ে, তারা আইন হাতে তুলে নেয়। এবং বেলফাস্টে সেই ক্ষোভের বিস্ফোরণ আমরা দেখেছি যে সেইখানে কনজারভেটিভ দলের নেতা স্পষ্টভাবে বলেছে যে মানুষকে অন্ধকারে না রেখে সত্য প্রকাশ করা হোক। এই ব্যক্তিটা কে, তার মোটিভ কী ছিল, এটা কি টেরোরিজম ছিল নাকি ধর্মীয় সন্ত্রাস ছিল, মানে এগুলি বলা হোক, মানুষকে জানানো হোক। আমরা দেখেছি বাড়িঘর পুড়েছে, যানবাহন পুড়েছে, এবং স্বাভাবিকভাবেই যখন এরকম ঘটনাগুলি ঘটে আপনার ইমিগ্র্যান্ট পরিবারগুলি সবসময় ভয়ে থাকে। আমরা দেখেছি 9/11-এর পরে যাদের মাথায় পাগড়ি ছিল, ইভেন শেখেরা, শুধু তালিবান না, শিখেরাও আতঙ্কে ছিল সেই সময়ে। তো বিভিন্ন সময়ে এই যে যখন এরকম ঘটনা ঘটে তখন কিন্তু ইমিগ্র্যান্টরা খুব আতঙ্কে থাকে। তো আজকে আমরা সেই আতঙ্কিত অবস্থায় ইউরোপ দেখছি। অভিবাসীরা যেমন আতঙ্কিত, ইউরোপীয় জনগণ, সাধারণ মানুষও আতঙ্কিত যে এই কোন উৎপাত, আমাদের দেশে আসছে, আমরা জায়গা দিচ্ছি, মানে দুহাত মানে বাড়িয়ে তাদেরকে কোলে তুলে নিচ্ছে, কিন্তু তারা আমাদের সংস্কৃতি গ্রহণ করতেছে না, আমাদের সমাজের সাথে মিলতেছে না, তারা আমাদের অনিষ্ট করতে চায়। এই উৎপাত তো আমরা মেনে নেব না। এটা তো আমাদের, এই ডিসিশন তো আমি নেই, আমি তাদেরকে নিমন্ত্রণ কইরা আমার প্রতিবেশী বানায় নাই, আমার বাড়ির পাশে জায়গা দেয় নাই, সরকার এনে এইখানে বসিয়ে দিয়েছে, অথচ সরকার এখন মানে লুকোচুরি করতেছে এই সব তত্ত্ব নিয়ে। তো এই জন্য এখন ইউরোপের সামনে আমরা দেখতেছি সব জায়গায় একটা ইউরোপিয়ানদের মধ্যে উগ্রপন্থার বিস্তার ঘটেছে। তারা বিভিন্ন জায়গায় হামলা টামলা করতেছে, মসজিদে হামলা করতেছে, ইমিগ্রেন্টদেরকে হামলা করতেছে। ইলেকশনে রাইট উইং কনজারভেটিভ দলগুলি খুবই ভালো করতেছে এবং ইউরোপের বিভিন্ন জায়গায় তাদের ভোট শেয়ার বাড়তেছে। তো এই পরিস্থিতিতে ইউরোপের সামনে সবচাইতে বড় যেই প্রশ্নটা হলো সেটা হলো কিভাবে মানবিক অভিবাসন নীতি বজায় রাখা যায়, আবার একই সঙ্গে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা যায়। এটা একটা বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আজকে আমরা দেখছি লন্ডন আর লন্ডন নাই, লন্ডন আর লন্ডনীদের কাছে নাই, মানে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে। তাহলে এই যে যারা এই দেশে আসতেছে, তাদের দেশে আসতেছে, সেই দেশের আইন, সংস্কৃতি, মূল্যবোধকে তারা সম্মান করতেছে না। যদি সেটা না করতে পারো, দেন হোয়াই ডু ইউ কাম? মানে তাদের দেশে ইমিগ্রেন্ট হয়ে আসা কি শুধুই টাকা কামানো বা তাদের সুযোগ সুবিধা নেওয়া, এইটাই? তা আপনি কি দায়িত্ব নেবেন না? মানে আপনি যদি ওই দেশে আসতে চান, একটা সমাজের অংশ হইতে চান, সেই সমাজের অংশ আপনার সার্বিকভাবে হইতে হবে, আক্ষরিকভাবে হইতে হবে। সেই সমাজ পরিবর্তনের চেষ্টা আপনি মানে করতে পারবেন না, করা উচিত না। তা না হলে আপনি যদি সমাজ পরিবর্তন করতে চান, আপনার ওকে, ইউ ডোন্ট লাইক দ্যাট সোসাইটি, দেন হোয়াই ডু ইউ কাম? তাই না? এই প্রশ্নটা তো আসতেই পারে। এখন আপনাকে অবশ্যই দায়িত্ব পালন করতে হবে। আপনাকে কেউ বলতেছে না যে আপনি আপনার ধর্ম পালন করতে পারবেন না, আপনার নিজস্ব সংস্কৃতি ধরে রাখতে পারবেন না, আপনি সবই করতে পারবেন, কিন্তু যে সমাজ আপনাকে আশ্রয় দিয়েছে সেই সমাজের প্রতি আপনার সম্মান দেখানোটাও দায়িত্ব। তো আর যারা এটা করতে ব্যর্থ হয় তাদের বিরুদ্ধে আমি মনে করি ইউরোপিয়ান দেশগুলো কঠোরভাবে আইনি ব্যবস্থা নেওয়া উচিত। তো যাই হোক দর্শক, স্টিফেন ওগিলভির ওপর হামলা শুধু একজন মানুষের ওপর হামলা নয়, আমি মনে করি এটা ইউরোপের
মূল্যবোধের উপর হামলা, এবং ইউরোপ এমন একটা প্রশ্নের সামনে দাঁড়িয়ে আছে যেই ক্ষোভের সৃষ্টি হয়েছে, এই প্রশ্নগুলির উত্তর বা এই ক্ষোভের প্রশমন ইউরোপ কিভাবে করবে। তো যাই হোক, আপনারা কি ভাবছেন জানাবেন। এই পর্যন্তই, ভালো থাকবেন, নমস্কার।